মধ্যে উপসর্জন কোনটা কি করে বুঝবো সেটা, কারণ এখানে আগে বলেছিলাম সমাস সূত্রে যে প্রথমা, তার সমাস সূত্রে প্রথমা আছে পঞ্চমী, প্রথমা আছে প্রথমার একবচন, তার দ্বারা উদাহরণের যে পদকে সূচনা করা হবে, তাহলে এই পঞ্চমী মানে এখানের মধ্যে পঞ্চমী হচ্ছে চোরাত, যে পঞ্চমীর একবচন, তাহলে এই হচ্ছে উপসর্জন। যেহেতু উপসর্জন যখন হলো তাহলে এটা হয়ে গেল পূর্বনিপাত হয়ে গেল, উপসর্জন পূর্বম করে পূর্বনিপাত হলো, দিয়ে সেটা প্রথমে বসলো, দিয়ে চৌরাভয়ম হলো। পঞ্চমন্ত যে কোনো পদের সঙ্গে যে কোনো সুবন্ত পদের সমাস, মানে পঞ্চমন্ত যে কোনো সুবন্ত পদের সাথে অন্য একটা সুবন্ত পদের সমাস, সেটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। সূত্রটা খুব সহজ সূত্র এটা। এই যে পরের সূত্রগুলো আছে কঠিন নয়, সহজই, সবগুলোই সহজ সূত্র, শুধু একটু দেখে নিতে হবে তাহলেই হবে। এরপর যে সূত্রটা আছে এটা খুব সহজ, আশা করি প্রত্যেকে বুঝতে পারবে, এটা কঠিন কিছু নয়। এরপরে যে সূত্রটা আছে সেই সূত্রটা দেখো, তোকান্তিক দূরার্থ, একটু ভেঙে লিখছি বুঝতে পারার জন্য, কৃচ্ছানি পেন। তাহলে এখানে অনেকগুলো শব্দ আছে, একটা তোক শব্দ আছে, তোক শব্দের অর্থ হচ্ছে অল্প, অন্তিক আছে, অন্তিক মানে কাছে, দূরার্থ মানে দূরও আছে, দূরার্থ, আর এখানে কৃচ্ছ দিয়ে তার বহু বচনে করে দিয়েছে কৃচ্ছ, যে কৃচ্ছানি। তা স্তোক, অন্তিক, দূরার্থ এবং কৃচ্ছ, এদের সাথে ত্রিনা মানে এই শব্দগুলো, এগুলো এদের সাথে ত্রিনা মানে ত প্রত্যয় যুক্ত যে শব্দগুলো, ত্রিনা মানে কয়ত প্রত্যয় যুক্ত যে শব্দগুলো তার সাথে সমাস হবে। মানে তোক শব্দের সঙ্গে দেখবে কয়ত প্রত্যয়, অন্তিক সঙ্গে কয়ত প্রত্যয়, মানে কয়তয়ের দ্বারা এদের সাথে সমাস। এখানে এটি বোঝা গেল পঞ্চমন্ত পদের সাথে এদের যে সমাস, আর তোকের সঙ্গে কয়ত প্রত্যয় যোগ থাকবে একটা, অন্তিকের সঙ্গে থাকবে, দূরার্থের সঙ্গে থাকবে, কৃচ্ছের সঙ্গে থাকবে। তোক শব্দের অর্থ হচ্ছে কি অল্প, স্বল্প আর কি, অন্তিক মানে হচ্ছে কাছে, সমীপে, দূরার্থ মানে দূরে, কৃচ্ছ শব্দের অর্থ হচ্ছে, কৃচ্ছ মানে হচ্ছে কষ্ট, কৃচ্ছ শব্দের অর্থ কষ্ট করে আর কি, কষ্ট, এটা তোক মানে অল্প, অন্তিক মানে কাছে, এগুলো বোঝা যাচ্ছে। তাহলে কি বলছে এখানে, পঞ্চমন্ত যে স্তোক শব্দ, পঞ্চমন্ত যে অন্তিক শব্দ, পঞ্চমন্ত যে দূরার্থ শব্দ, পঞ্চমন্ত যে কৃচ্ছ শব্দ, এদের এই শব্দের সাথে ত প্রত্যয়ের বিকল্পে যে সমাস, এখানে পঞ্চমীটা আছে, এখানে অনুবৃত্তি হিসেবে আসবে পঞ্চমী, পঞ্চমী অন্ত আর কি। তাহলে পঞ্চমন্ত যে স্তোক শব্দ, পঞ্চমন্ত যে অন্তিক শব্দ, পঞ্চমন্ত যে দূরার্থ শব্দ, পঞ্চমন্ত কৃচ্ছ শব্দ, তাদের সাথে ত প্রত্যয়ের যে সমাস সেটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাসের আন্ডারে পড়ছে। এখানে এবার দেখো একটা একটা করে উদাহরণ দিয়েছে, কি এই উদাহরণের প্রয়োগ কিন্তু এখানে দেখায়নি, এই উদাহরণের প্রয়োগটা পরে দেখাচ্ছে। এখানে আমি একটু পরেই দেখাচ্ছি কারণ এর সাথে আরেকটা সূত্র রিলেটেড আছে। তাহলে এই সূত্রের অর্থটা জাস্ট কি হলো, যে পঞ্চমন্ত যে স্তোক শব্দ, পঞ্চমন্ত যে অন্তিক শব্দ, পঞ্চমন্ত দূরার্থ কৃচ্ছ শব্দের সঙ্গে ত প্রত্যয়ের যে সমাস সেটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস, সেম পূর্বের মতোই হবে আর কি। তবে না মানে ত প্রত্যয়ের দ্বারা, ত প্রত্যয়ের সাথে যে সমাস। এবার এর সাথে একটা সূত্র রিলেটেড আছে, সেটা নিয়ে আমি একবার বলছি। পরের সূত্র যেটা কি আছে, পঞ্চম্য স্ত্রকাদিভ্য, পঞ্চম্য স্ত্রকাদিভ্য, পঞ্চম্য মানে কি পঞ্চমীর, অর্থাৎ পঞ্চমীর স্তোকাদিভ্য মানে স্তোক আদি, তার মানে এগুলো কি এই আগের শব্দগুলো যেগুলো আছে, তাহলে স্তোক আদি,
মানে স্তোকটা প্রথমে আছে, বাকি সব এগুলো আছে। স্তোকের পর অন্তিক আছে, দূরার্থ আছে, কৃচ্ছ আছে, প্রভৃতি শব্দগুলো আছে। তাহলে এখানে এই প্রভৃতি শব্দগুলো কি বলছে, এই শব্দগুলো এখানে এই সূত্র দ্বারা লোপ পাবে না। মানে এখানে একটা শুধু বৃত্তিতে বড় এইটুকু শুধু বলে দিয়েছে যে অলুক উত্তরে পদে, অলুক মানে লুক হবে না উত্তর পদে, উত্তর পদে মানে পরপদে। পরপদে যদি এই শব্দগুলো থাকে, মানে এই শব্দগুলো পরে এরা যদি পরে থাকে, এদের পরে যেগুলো আছে সেগুলোর মধ্যে যে পঞ্চমী বিভক্তির লোপ হবে না, মানে পঞ্চমী বিভক্তি স্তোকাদির যে বিভক্তিটা সে লোপ হবে না। পঞ্চমীর যে স্তোক আছে, মানে স্তোক শব্দের যে পঞ্চমী বিভক্তিটা আছে সেটা তুমি অলুক করো, লোপ করো না। তো অলুক মানে অর্থাৎ লোপ করা যাবে না, মানে এর স্তোকের যে বিভক্তিটি থাকবে সেই বিভক্তিটা তোমাকে লোপ করা যাবে না, এটা হচ্ছে আসল অর্থ। স্তোকের যে বিভক্তিটি থাকবে, স্তোক, তোক, অন্তিক, দূরার্থ, কৃচ্ছ, এদের যে বিভক্তিটা থাকবে, এই বিভক্তি অর্থাৎ পঞ্চমী বিভক্তি থাকবে, সেই পঞ্চমী বিভক্তির লোপ করবে না। ক্লিয়ার হলো এই জায়গাটা, বৃত্তিটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। যেমন একটা ধরো উদাহরণ দিলে বুঝতে পারবে খুব সহজভাবে। এটা একবার বলো। এখানে পঞ্চম স্তোকাদিভ্য, তাহলে স্তোক আদি যে শব্দগুলো, স্তোক, অন্তিক, দূরার্থ, কৃচ্ছ প্রভৃতি যে শব্দগুলো, এদের যে পঞ্চমী বিভক্তি সেইটা হবে অলুক। মানে পরে কোনো পদ থাকলে, উত্তরের পদে মানে পরে কোনো পদ থাকলে, তাহলে পরে কোনো যদি পদ থাকে তাহলে স্তোক আদির পরে যদি কোনো পদ থাকে, তাহলে স্তোক আদির যে পঞ্চমী বিভক্তি সেটাকে অলুক করতে হবে, মানে অর্থাৎ সেটা লোপ পাবে না। তাহলে পরে যদি কোনো পদ থাকে তা সেই পরপদে থাকার পর যে স্তোক আদির যে পঞ্চমী বিভক্তি সেটাকে তুমি লোপ করবে না, এটা হচ্ছে এক কথায় উত্তর। স্তোক আদির যে পঞ্চমী বিভক্তি সেটাকে অলোপ করো। যেমন ধরো একটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে বুঝতে পারবে। ধরো আমাদের আরম্ভ কি করছে, স্তোকাত মুক্ত, প্রথমে স্তোক শব্দ দিয়ে করা হচ্ছে, তাহলে স্তোকাত মুক্ত। তাহলে স্তোকাত মুক্ত মানে এখানে কি হলো, তাহলে এখানে এই শব্দটা প্রথমে যে আমাদের বড় সূত্র ছিল, এই যে স্তোকান্তিক দূরার্থ কিচ্ছু অনিত্যেন তপত্যের যুগে এটা আছে, তা তপত্যের যুগে এখানে এটা করা হচ্ছে। তাহলে স্তোকাত এখানে পঞ্চমী বিভক্তি আছে, তাহলে এই যে পুরো স্তোকাত মুক্ত হলো এই সূত্র দ্বারা, বড় সূত্র দ্বারা। তাহলে এখানে এরপর দেখো এর যে পঞ্চমী বিভক্তি স্তোকাত, তাহলে ধরো এখানে আমাদের প্রথম নিয়ম কি হতো, স্তোক শব্দ প্লাস পঞ্চমীতে কি আছে, সূর্য, সমুৎস, স্টাভ্যাম্বি, রেভেম্বস, উসি ভেম্বস, মানে উসি আছে, প্লাস মুক্ত প্লাস সু। তাহলে আমাদের এই দুটো লোপ পাওয়ার কথা ছিল, এটা লোপ পেলে শুভহত প্রাতিপদিক হয় ধরে, কিন্তু এইটাকে তুমি লোপ করবে না, এটাকে লোপ করা যাবে না। কারণ এটা কে বারণ করছে, এই যে এটা বলছে পঞ্চম্যা স্তোকাদিভ্য, এর যে পঞ্চমী আছে, দেখো স্তোকাত পঞ্চমী আছে, স্তোক প্রভৃতি শব্দগুলোর মধ্যে স্তোক পড়ছে, তাহলে এই স্তোক প্রভৃতি শব্দের পরে একটা পদ আছে, উত্তর পদে মানে পরে পদ আছে, তা স্তোক প্রভৃতি শব্দের পঞ্চমীর অলুক করো, লোপ করবে না। তাহলে এইটাকে তুমি এটাকে লোপ করতে পারবে না, যেমন আছে এটাই রেখে দিয়ে, তার মানে স্তোকাত এইভাবেই রেখে দেবে। তা স্তোকাতে যেমন আছে তাই সেভাবে রেখে দিতে হবে, স্তোকাত আর এখানে মুক্ত, এই সুটা লোপ চলে গেছে, দিয়ে আবার পরে আমাকে সু বসাবো আমি, স্তোকাত মুক্ত দিয়ে সুগজ সম্বসর দিয়ে সু বসাবো আমরা, দিয়ে সু বসে কি করব, যেমন আছে সন্ধি নিয়মে খণ্ডত্বটা দন্তেন হয়ে যায়, স্তোকান মুক্ত, দিয়ে এইটা বিসর্গ হয়ে যায়, স্তোকান মুক্ত। বুঝতে পেরেছি এটা?
সেম যেগুলো আছে বাকিগুলো স্তোক অন্তিক আছে, তাহলে সেম ওইটাও হবে অন্তিকাত আগত। এটা পঞ্চমী বিভক্তি, এটাও লোপ যাবে না। অন্তিকা দাগত, এটা লোপ যাবে না, সেম একই পদ্ধতিতে। তারপরে অভ্যাস দাগত, বাকি যে রূপগুলো আছে অভ্যাস দাগত, দুরাত আগত, মানে এরকম রূপগুলো সেম, এখানেও লোপ যাবে না, দুরাত আগত। আর সেম এই কৃচ্ছকাত আগত, কৃচ্ছা আগত, কৃচ্ছাদ আগত, একই জিনিস হবে সেম। ওই জন্য আর বেশি ভেঙে দেখাচ্ছি না। বুঝতে পারলে এটা? রিয়া, বোঝা গেল? হ্যাঁ দাদা। বাকিরা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। বেশ, দেখি কঠিন কিছু নেই, তেমন সহজ। এরপর একটা যে সূত্র আছে, এটা খুব সহজ সূত্র, এটাও ষষ্ঠী। ষষ্ঠীতে কি বলছে এখানে, যে কোনো ষষ্ঠী মানে এটা প্রথম আর এক বচন, এটাই কিন্তু উপসর্জন। প্রিয় প্রথম আর এক বচনে আছে, তাহলে এর দ্বারা উদাহরণে যে পদের সূচনা করা হবে, মানে যে কোনো সমর্থ সুবন্ত পদের সঙ্গে পূর্বের মতোই সমাস হবে, মানে সমর্থ সুবন্ত পদ লাগবেই, নাহলে কিন্তু হবে না। এই উদাহরণে কি বলছে এখানে, রাজ্ঞিয়ঃ পুরুষঃ। দেখো এটা ষষ্ঠী এক বচনে আছে, প্রথম আর এক বচনে আছে, তাহলে উপসর্জনে এখানে কি হবে, রাজ্ঞিয়ঃ হবে। কেন হবে? কারণ সমাস সূত্রে যে প্রথমা, তার দ্বারা উদাহরণে যে পদগুলো সূচনা করা হচ্ছে, তাহলে এই ষষ্ঠী মানে এখানে দেখতে পাচ্ছি ষষ্ঠী ই আর এই প্রথমা আছে, তাহলে ষষ্ঠী রাজ্ঞিয়ঃ, তাই এই হলো উপসর্জন। সেখান থেকে রাজ্ঞিয়ঃ পুরুষ সমান রাজপুরুষ। প্রথমে রাজন, রাজন শব্দে ষষ্ঠীর এক বচনে রাজ্ঞিয়ঃ করা আছে, তাহলে এখানে রাজনের শেষকার দন্ত নকাটা লোপ যে রাজপুরুষ, এরকম রূপটি পাবো আমরা। এরকম ভেঙে ভেঙে করলে অনেকটাই আসবে। রাজন, তারপরে পুরুষ, রাজনের দন্ত নকাটা লোপ যাবে, মানে অন লোপ যাবে, টি অংশের লোপ হবে। টি অংশের লোপ গেলে অনটা পুরো চলে গেলে এখানে পড়ে থাকবে কি, রাজ। এখানে রাজ আর পুরুষ, রাজপুরুষ দিয়ে প্লাস সু করে এই রাজপুরুষ, রাজপুরুষ হলো। এটা সহজ সূত্র কিছুই নেই, যে কোনো ষষ্ঠন্ত সুবন্ত পদের সঙ্গে, এই ষষ্ঠন্ত সুবন্ত পদের সঙ্গে যে কোনো সুবন্ত পদের সমাস। ষষ্ঠীতে বলে যে ষষ্ঠন্ত সুবন্ত পদের সাথে যে কোনো সুবন্ত পদের যে সমাস, সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, ক্লিয়ার এই সূত্রটা? হ্যাঁ দাদা। ষষ্ঠন্ত সুবন্ত পদের সাথে যে কোনো সুবন্ত পদের যে সমাস, সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস, এক কথায়। এই সূত্রগুলো একটু তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে একবার তবুও, নাহলে কিন্তু এগুলো মনে থাকবে না কিছু। এরপরে দেখা যেটা আছে, পূর্বা পরা ধরোৎপর মেকাদেশী নৈকাধিকরণে।
অধিকরণে। এই সূত্রকে আমাদের একটু ভাঙতে হবে আর কি। এখানে অনেকগুলো শব্দ করা আছে, যোগ করা আছে একসাথে। কি কি আছে? পূর্ব, পূর্ব এখানে বাদ দিলে পরে থাকছে অপরকে বাদ দিলে অধর, অধর পর পরে থাকছে উত্তর, উত্তরম, তারপরে একদেশী, সমাস করলে হবে একদেশী, হ্যাঁ একদেশী, তারপরে হচ্ছে অধিকরণে, একদেশী না তৃতীয় আর এক বচন, তারপরে এক অধিকরণে, একাধিকরণে, একাধিকরণে। তাহলে পূর্ব, অপর, অধর, উত্তর, ওদেরকে একসঙ্গে পূর্ব, পর, অধর, উত্তরম, একদেশী না একাধিকরণে। এদের একটা সমাদ্বন্দ্ব করে দেওয়া হয়েছিল যে পূর্ব, অপর, অধর, উত্তরম, একদেশী, মানে একটা সমাদ্বন্দ্ব করা হয়েছিল আর কি। এগুলো সবই কিন্তু প্রথমান্ত, পূর্বম, অপরম, অধরম, উত্তরম সবই প্রথমান্ত। এগুলো প্রথমান্ত বলেই কিন্তু এরাও কিন্তু এখানে উপসর্জন আর কি। এক কথায় এই চারজনই প্রথমান্ত বলে এরাও কিন্তু উপসর্জন আর কি, এবং এদেরই পূর্বনিপাত হবে, এরাই আগে বসবে। পূর্ব, অপর, অধর, উত্তর এরাই হচ্ছে উপসর্জন, উপসর্জন হলেই এরা কি হবে, আগে বসবে। আর এখানে একটা শব্দ আছে কি একদেশী না একাধিকরণে। একদেশী না একদেশী না মানে কি, একদেশ শব্দের তৃতীয় এক বচনে একদেশী না, একদেশ শব্দের তৃতীয় এক বচনে একদেশী না। তাহলে একদেশী না শব্দের অর্থ হচ্ছে, একদেশ শব্দের অর্থ হচ্ছে অবয়ব, অবয়বী। একদেশী শব্দের অর্থ হচ্ছে অবয়বী, তাহলে একদেশী না মানে অবয়বীর দ্বারা, এরকম অর্থ বুঝতে হবে, বা অবয়বীর সহিত। একদেশ মানে হচ্ছে অবয়ব, এটা মনে হবে, একদেশ মানে হচ্ছে অবয়ব। একদেশ মানে অবয়ব, তাহলে একদেশী না মানে অবয়বীর দ্বারা। আর একাধিকরণ মানে একটি অধিকরণে, অর্থাৎ অধিকরণ শব্দ অর্থ হচ্ছে এখানে দ্রব্য। একাধিকরণ মানে একটি অধিকরণে, অর্থাৎ একটি দ্রব্য বোঝালে, অধিকরণ মানে দ্রব্য, মানে ধরো আমি লিখে দিচ্ছি এখানটায় একটি দ্রব্য বোঝালে আর কি। বা আচ্ছা এটাকে লিখি একটি দ্রব্য বোঝালে আর কি। একটি দ্রব্য, অধিকরণ শব্দ অর্থ হচ্ছে দ্রব্য, অধিকরণ মানে হচ্ছে দ্রব্য, তাহলে এক অধিকরণ একটি দ্রব্য বোঝালে একদেশী, একাধিকরণে হয়। অর্থাৎ তুমি একটি দ্রব্য বোঝালে, অর্থাৎ এটা ভাববে যে একটি দ্রব্য মানে কি, একজনকে বোঝাবে, তাহলে একজন বোঝালে কি হয়, এক বচন, তার মানে হয়ে যাবে কি এক বচনান্ত, এক বচন যুক্ত। তার পুরো সূত্রের অর্থটা ভালো করে দেখি, দেখো পূর্ব, অপর, অধর, উত্তর এরা এক বচনই আছে, ঠিক আছে। আর এটা একটু এক্সট্রা বললাম কি, এরা যেহেতু এক বচনই আছে তাহলে সেটা উপসর্জন হবে, এবং উপসর্জন হলে পূর্বনিপাত হবে। এটা গেল। একদেশী না মানে কি, একদেশ মানে অবয়ব, তাহলে একদেশী না তৃতীয় এক বচনে আছে অবয়বীর দ্বারা, অবয়বী দ্বারা, অবয়বীর দ্বারা। আর একাধিকরণে মানে কি, একাধিকরণে মানে হচ্ছে একটি অধিকরণে, একটি অধিকরণ শব্দ হচ্ছে দ্রব্য, তাহলে একটি দ্রব্য বোঝালে, একটি দ্রব্য মানে কি একজনকে বোঝা মানেই হচ্ছে এক বচন, তাহলে এক বচনান্ত। তার সূত্রের অর্থ কি হচ্ছে, অবয়বী যদি একটি দ্রব্যকে বোঝায় বা এক বচনান্ত হয়, তাহলে এইটা কি, অবয়বী যদি একটি দ্রব্যকে বোঝায় বা অবয়বের দ্বারা যদি একটি দ্রব্যকে বোঝায়, অর্থাৎ অবয়বী যদি এক বচনান্ত হয়। পরের অর্থটা আগে বোঝা, তাহলেই বুঝতে পেরে যাবে জিনিসটা। এইটা খুব, এইখানটা সামনেটা খুব সহজ। তাহলে এখান থেকে কি হলো, অবয়বীর দ্বারা বা অবয়বী যদি এক বচনান্ত হয়, বুঝতে পারলে এটা?
শুধু এইটুকু অর্থটা বলছি আমি, অবয়বীর দ্বারা বা অবয়বী যদি এক বচনান্ত হয়, তাহলে সেই অবয়বের সাথে কার পূর্ব, অপর, অধর, উত্তরের যে সমাস, বোঝা গেল কি বললাম আমি? তাহলে অবয়বের সাথে পূর্বের। এই অবয়বটা যদি এক বচন হয় তাহলে এই অবয়বের সাথে এদের সমাস হবে, পূর্ব, অপর, অধর, উত্তর এদের সমাস হবে। আচ্ছা। ইভা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ইভা, সুমনা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মঞ্জুষাদি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর তাহলে কি বললো, তাহলে অবয়বীর সাথে এই যে পূর্ব, অপর, অধর, উত্তর এই চারটি অবয়বের সমাস হয় যদি এই অবয়বীটি এক বচনান্ত হয়। তাহলে অবয়বীর সাথে এদের সমাস হচ্ছে, আর ওই অবয়বটা যদি এক বচনান্ত হয় এবং এর সঙ্গে আরেকটা যোগ করতে হবে এক বচনান্ত এবং ষষ্ঠন্ত আর কি, এক বচনান্ত এবং ষষ্ঠন্ত হতে হবে, এবং তাদের এক দেশের সাথে এদের সমাস হবে। যেমন একটা আমি একটা উদাহরণ দেখা আছে, বলে যে পূর্বং কায়স্য। আচ্ছা, এখানে তারপর একটা জিনিস বলে দিয়েছে, এটা আচ্ছা এটা আমি বলি, এবার বড়রাজের বৃত্তিটা দেখো, ওটা দেখলেই এই যেটা বললাম এটাই বড়রাজের বৃত্তিতে বলা আছে। বলছে অবয়বিনা সহ পূর্বাদয়, দেখো এর সঙ্গে মিলিয়ে দিচ্ছি, অবয়বিনা সহ পূর্বাদয় সমস্বতে, এইটুকু বাক্য, মানে এইটুকু বাক্যের প্রথমটাই বলছে আর কি, অবয়বিনা সহ পূর্বাদয় সমস্বতে সমস্বন্তে, তাহলে অবয়বীর সাথে পূর্ব আদির সমাস হবে, এইটুকু বলে দিল বাস। তাহলে এতটা পর্যন্ত অর্থ বললাম আমি, তাহলে অবয়বিনা সহ পূর্বাদয় সমস্বন্তে। এবার কি বলছে, একত্ব সংখ্যা বিশিষ্ট অবয়বী, এই যেটা বললাম একত্ব সংখ্যা মানে এইটা একত্ব সংখ্যা বিশিষ্ট, একত্ব সংখ্যা বিশিষ্ট মানে একটি মাত্র সংখ্যা বিশিষ্ট, অর্থাৎ এক বচনান্ত সংখ্যা বিশিষ্ট, সংখ্যা বিশিষ্ট চ অবয়বী দ্বারা। এই সূত্রটা কি, বলছে এই সূত্রটা হচ্ছে ষষ্ঠীর অপবাদ সূত্র, ষষ্ঠী সমাস অপবাদ, এটা হচ্ছে বলছে ষষ্ঠী সমাসাপবাদ, সাপবাদ। ষষ্ঠী যে সমাস হচ্ছে এই সমাসের অপবাদ সূত্র। অপবাদ জিনিসটা কি, অপবাদ মানে হচ্ছে নিষেধ, এক কথায় বলতে পারো নিষেধ, মানে ধরো যেখানে দুটো নিয়ম কাজে লাগছে, একটা হচ্ছে উৎসর্গ বিধি, একটা অপবাদ বিধি যদি কাজে লাগে, তাহলে সেখানে উৎসর্গ বিধিকে বাদ দিয়ে অপবাদ বিধিটাই বলবান হবে। এবার তোমাকে বুঝতে হবে কোনটা উৎসর্গ বিধি আর কোনটা অপবাদ বিধি। মানে এখানে হচ্ছে একটা জিনিস মনে রাখবে, অপবাদ মানে ধরো একটা জায়গাতে, ধরো আমি বলছি একটা জায়গাতে সেখানে অনেকগুলো সূত্র, একটা সূত্র কাজে লাগছে, মানে অপবাদ জিনিসটা আমি বলছি, অপবাদ মানে হচ্ছে কি ক্ষমতামান হবে, মানে এটা বলাই আছে যে উৎসর্গ এবং অপবাদের মধ্যে যদি সমস্যা হয়, উৎসর্গ আর অপবাদ, এটা বোঝাতে গেলে অনেকটা লাগবে। উৎসর্গ এবং অপবাদের মধ্যে যদি সমস্যা হয় তাহলে ই হয়ে যাবে বলবান, এর থেকে ই বলবান হবে, এটুকু। মানে উৎসর্গ সূত্র এবং অপবাদ সূত্রের মধ্যে ঝামেলা হলে কে বলবান হবে, অপবাদ সূত্র হবে বলবান, ক্ষমতাশালী হবে। সেই দিক থেকে এখানে ওইনি বলছে যে ষষ্ঠীর অপবাদ সূত্র এইটা, মানে যেখানে নিষেধ করছিল তার সেইটা তার অপবাদ, মানে সেই আবার বলবে যে হ্যাঁ এখানে সমাস হবে, মানে অন্য একটা জায়গায় বলছিল এখানে ষষ্ঠীর সমাস নিষেধ করা আছে, এই সূত্র এসে বলবে না তুমি এই গোটা কতক জায়গায় সমাস তুমি করতে পারবে, এই কিছু জায়গা আছে এখানে তুমি সমাস করো, তাকে নিষেধ করে এই বলছে না এই জায়গায় সমাস হবে আর কি। সেই জন্য একটা উদাহরণ বলছে কি, পূর্বং কায়স্য,
পূর্বং কায়স্য মানে হচ্ছে, কায় মানে হচ্ছে শরীর, মানে শরীরের পূর্ব ভাগ। বেশি এখানে দেখো বেশি ভেঙে যাচ্ছি না, এখানে কি বলছে প্রথমে পূর্ব আসবে আর এখানে কায় আসবে। বলা হয়েছিল এগুলো যেহেতু প্রথম এক বচনান্ত আছে, পূর্বম অপরম অধরম এক বচনান্ত আছে বলে এগুলো হচ্ছে এর দ্বারা এখানে একে নির্দেশ করা হচ্ছে, সেই জন্য এগুলো হয়ে যাবে উপসর্জন। তাহলে এখান থেকে কি রূপ আসবে আমাদের, পূর্বকায়। উপসর্জন হলে পূর্ব নিপাত হবে, পূর্বকায়। বিভক্তিগুলো সব বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে এর সঙ্গে তুমি সুবিভক্তি যোগ করে পূর্বকায় রূপটি পাবে। তাহলে এখানে কি বলা হয়েছিল দেখো, অবয়বীর দ্বারা, এই যে অবয়বীটা যদি এক বচন বোঝায়, দেখো পূর্বটা এক বচনে আছে এবং তার সাথে এই যে পূর্বের এদের সমাস হচ্ছে, এবং এখানে এই যে অবয়ব মানে কায় মানে শরীর, শরীরের পূর্ব ভাগ। তাহলে এখানে অবয়বটা কি আমাদের শরীর, মেন অবয়বটা আমাদের শরীর, তার একটা অংশ। তাহলে এখানে অবয়বীর দ্বারা, অবয়বটা যদি এক বচনান্ত এবং ষষ্ঠন্ত হয়, এক বচনান্ত দেখো এটা ষষ্ঠীর এক বচন, এক বচনান্ত আছে এবং সেটা আবার ষষ্ঠী বিভক্তিও আছে। তাহলে এটা ক্রাইটেরিয়া ছিল এক বচনান্ত হবে এবং ষষ্ঠী এক বচনে হবে অবয়বীর দ্বারা, তার সাথে যে সমাস পূর্ব অপর অধর উত্তরে যে সমাস, তাহলে এর সাথে এই পূর্ব অপর অধর উত্তরের সমাস হচ্ছে। এই ক্রাইটেরিয়া যেমন ছিল অবয়বীর দ্বারা, এটা হচ্ছে অবয়ব, অবয়বী তার একটা অংশ মানে পূর্ব ভাগ মানে শরীরের পূর্ব ভাগ আর কি, একটা অংশ শরীরের সামনের অংশ পূর্ব ভাগটা। তাহলে অবয়বীর দ্বারা সেটা এক বচনান্ত হবে, এক বচনান্ত হয়েছে এবং সেটা ষষ্ঠন্ত হবে, সেটা ষষ্ঠীর এক বচনেই আছে। ষষ্ঠী বহুবচন হলে কিন্তু একদম হবে না, যদি ষষ্ঠী বহুবচন এটা ষষ্ঠী বহুবচন হয়ে যায়, এই ষষ্ঠী বহুবচন হয়ে গেলে কিন্তু একদম হবে না। সেই জন্য ষষ্ঠীর এক বচনই আছে যে পূর্বং কায়, এর পরে এগুলো যেগুলো আছে পূর্বং কায় সমান পূর্বং কায়স্য সমান পূর্ব কায়, সেম অপরগুলো হবে অপরং কায়স্য সমান অপর কায়। অপরং কায়স্য সমান অপর কায়। আর যেগুলো আছে পরপর, অপর কায় মানে হচ্ছে কি শরীরের অপর, অর্থাৎ এখানে পশ্চাৎ ভাগ আর কি, শরীরের পশ্চাৎ ভাগটা হচ্ছে অপর কায়। আর যদি বলে অবয়বী কেন বলা হলো এখানে, একটু পরে বলেছে দেখো যে একাধিকরণে কিম, একটা অধিকরণে বা এক বচনান্তে কেন বলা হলো, বড়রা বলেই দিয়েছে যে পূর্বং কায়স্য সমান পূর্ব কায়, অপর কায় হলো একাধিকরণে কিম। একাধিকরণে মানে এক বচনে কেন, বলছে বহু বচনে হলে কিন্তু তুমি করতে পারবে না একদম। কেন করতে পারবে না বহু বচনে হলে, একটা উদাহরণ দেখাচ্ছে দেখো, পূর্ব ছাত্রানাম। পূর্ব ছাত্রানাম এখানে কি আছে, এই ছাত্রা নামে বহুবচন করে দিয়েছে, কিন্তু এটা ষষ্ঠীরই বহুবচন, ষষ্ঠন্ত পদ ষষ্ঠীর বহুবচনে আছে, তাহলে এইটার জন্য এখানে কিন্তু হবে না। এবং এবং এটাকে কি বলতে অবয়ব বোঝাতে হবে, ছাত্রদের পূর্বভাগ এটা কোনো অবয়ব কিন্তু হচ্ছে না, ছাত্রদের পূর্বভাগ কোনো ছাত্র তার অবয়ব কি পূর্বভাগ ওটা হচ্ছে, কোনো অবয়বও হচ্ছে না, সেজন্য কিন্তু এখানে এটাও হবেও না, অবয়ব বা বোঝাতে হবে তার সাথে এবং এক বচনান্তও হতে হবে, বহু বচনান্ত হলে হবে না, সেই জন্য এখানে কিন্তু সমাস আমি করতে পারবো না। বোঝা গেল এই সূত্রটা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বাকিরা? হ্যাঁ দাদা। হ্যাঁ আমি জাস্ট আরেকবার একটু বলে দিচ্ছি, এখানে বলছে অবয়ব একদেশী না মানে একদেশ মানে অবয়বের দ্বারা যে অবয়বটা হবে এক বচনান্ত এবং ষষ্ঠন্ত প্লাস ষষ্ঠন্ত।
এবং এদের সাথে এই চারজনের, সেখানে দেখো এই যে ষষ্ঠন্ত এবং একবচনান্ত, এদের সঙ্গে পূর্ব, অপর, অধ যেগুলো উত্তর পরপর এগুলো আছে সেগুলো একে একে হবে সেগুলো। এদের যে সমাস, আর একটু পরে বলছে যে এক অধিকরণে কেন বলা হলো, এক বচন কেন বলা হলো, কারণ বহু বচন যদি হয় তুমি করতে পারবে না, বহু বচন হলে হবে না, এবং তার সঙ্গে সেটা কি হতে হবে, অবয়বী হতে হবে। ছাত্রদের পূর্বভাগ কোনো অবয়ব নয়, কিন্তু ছাত্র তো আছে, তারাও পূর্বভাগ অবয়ব। মানুষের একটা শরীর, আমার দেহ তার অবয়ব, অবয়বে হাত পা চোখ কান নাক এগুলো বলতে পারে অবয়বী ভাব, কিন্তু ওগুলো নয়। সেই জন্য কিন্তু ওখানে সমাস নিষিদ্ধ, অর্থাৎ সমাস হলোই না। বেশ, এরপরে সূত্র দেখো, অর্ধম নপুংসকম। অর্ধম নপুংসকম, এখানে কি বলছে যে অর্ধ যে শব্দটা, বড়রাজ প্রথমে বলে দিচ্ছে যে সমাংশ বাচ্য অর্ধ শব্দ নিত্য ক্লিবেজ প্রাগবত। সমাংশ বাচ্য মানে প্রথমে অর্ধ শব্দটার দুটো আছে, এই যে অর্ধ শব্দটার তার দুটো অর্থ আছে, একটা হচ্ছে অংশ, একটা হচ্ছে সমাংশ। যখন আমি অংশ করব তখন সেটা হয়ে যাবে পুংলিঙ্গ, যখন সমাংশ করব সেটা হয়ে যাবে ক্লীবলিঙ্গ। সেটা এখানে বলছে আমাদের, যেটা নিচ্ছে যে সমাংশ বাচ্য অর্ধ শব্দ নিত্য ক্লীবলিঙ্গ স্বপ্রাগবত, এবং সেম সেটা আগের মতোই এটাকেও হতে হবে একবচনান্ত, একবচনান্ত প্লাস ষষ্ঠন্ত, প্লাস ষষ্ঠন্ত। বুঝতে পারলে এটা? তাহলে এটাকে দেখো বড়রাজ বৃত্তিতে বলছে কি, সমাংশ বাচ্য অর্ধ শব্দ নিত্য ক্লীবলিঙ্গ, এরা হওয়ার সময় নিত্য মানে একদম হবেই, অল টাইম, নিত্য ক্লীবেজ প্রাগবত। প্রাগবত মানে কি, সেই সেম একবচনান্ত প্লাস ষষ্ঠন্ত। সেটা একটা উদাহরণ কি দিচ্ছে, যে অর্ধং পিপল্লা, পিপল্লা মানে পিপলি গাছ, অর্থাৎ বট জাতীয় একটা গাছ। অর্ধং পিপল্লা, পিপলি গাছের ষষ্ঠীর একবচনে। এগুলো সেই বিভক্তি কেটে 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 আসতে হবে। অর্ধ অম পিপলি, পিপলি, তারপরে ষষ্ঠী একবচনের অংশ যেগুলো আছে কেটে অর্ধ পিপলি আসবে। দিয়ে আমি নিত্য ক্লীবলিঙ্গ করে কি করব, আমি রূপটা সেম পূর্বের মতোই অর্ধ পিপলি রূপটি থাকবে এটা। এরপর একটা সু আসবে, এই সুটাও লোপ পেয়ে যাবে, লোপ পেয়ে শুধু এইটি পড়ে থাকবে অর্ধ পিপলি। বুঝতে পেরেছি এটা? এখানে আর ভিত্তিতে কিছু বলেনি, এইটুকুই বলেছে, নাহলে আরো বলা যেতে পারে।
হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার সূত্রের মানে পুরো মানেটা একবার বলেন তো। নপুংসকম মানে কি বলো? কিবলিঙ্গ। অর্ধ হ্যাঁ শব্দটা কিবলিঙ্গে অর্থেই হবে, এবং সেটা দুটো আছে, তার মধ্যে এইটা হবে নিত্য কিবলিঙ্গ। ধরো তুমি এইটা জানো না, আমি বললাম এটা তুমি জানো না, তুমি সূত্র থেকে অর্থ করবে, বলছে অর্ধ শব্দটা সবসময় কিবলিঙ্গ হবে, তাই তো? অর্ধ শব্দটা সবসময় কিবলিঙ্গ হবে, এইটুকু তো যেটা দেখতে পাচ্ছ সূত্র দেখে। হ্যাঁ স্যার। এবার এই অর্ধ শব্দের দুটি ভাগ আছে, একটা অংশ সমাংশ। তার মধ্যে সমাংশটা সবসময় কিবলিঙ্গ হবে, এই অংশটা হচ্ছে পুংলিঙ্গ অর্থে ব্যবহার করা হবে। এই হচ্ছে সূত্রের অর্থটাই, এইটুকুই অর্থ, যে অর্ধটা নপুংসক লিঙ্গেই হবে, এবং তার মধ্যে দুটো যে ভাগ আছে একটি ভাগ শুধু কিবলিঙ্গে হচ্ছে। এই সূত্রের অর্থ হচ্ছে এই এই জায়গাটাতে, এখানে নয়, এইটাতে। এটাই এই ব্যাখ্যাটা ভিত্তিতে করছে যে সমাংশ বাচ্যক অর্ধ শব্দ নিত্য ক্লিবে নিত্য ক্লিবে চ বা নিত্য নপুংসকম। অর্ধ শব্দটা হওয়ার সময় নপুংসক লিঙ্গেই হয়, এবং সেটা সমাংশ বাচ্যটা হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হুম, বেশ। এরপরে দেখো সপ্তমী সন্ধে। সপ্তমী সন্ধে মানে কি? এখানে সন্ড হচ্ছে একটা গণ, সন্ড হচ্ছে একটা গণ। সেই গণে কি বলছে এখানে? না, বইটা থাক। সন্ড হচ্ছে একটা গণ, ওই গণের মধ্যে আরো অনেকেই আছে। যে সন্ড হচ্ছে এগুলো, সন্ডর পরে ধরো আছে প্রবীণ, দক্ষ, চতুর, ধূর্ত, পণ্ডিত, চপল, কুশল, এইসব বাক্যগুলো রয়েছে। তাহলে এই গণের যে অন্তর্গত সেটা হচ্ছে সন্ডাদি গণ বলা হচ্ছে এদেরকে। এদেরকে বলা হচ্ছে সন্ডাদি গণ। গণপাঠের মধ্যে এরা আছে। তাহলে তৃতীয় বহুবচন করা যায় সন্ডাদি গণের দ্বারা, এরকম বলা আছে। তাই এদের সাথে কার হবে? সপ্তমী। সন্ধ্যাদি গণের সাথে সপ্তমন্ত যে সুবন্ত পদের যে সমাস, মানে সপ্তমন্ত সুবন্ত পদের সাথে সন্ধ্যাদি গণযুক্ত যে সমর্থ সুবন্ত পদ, তাদের সঙ্গে যে সমাস, সেটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে কার সঙ্গে কার সমাস হবে? এই সপ্তমন্তের সাথে প্লাস সপ্তমন্ত মানে সমর্থ সুবন্ত সপ্তমন্ত, সুবন্ত সপ্তমন্ত লিখছি, সুবন্ত সপ্তমন্ত প্লাস সৌন্ড সমর্থ সপ্তমন্ত আর কি, মানে সৌন্ডাদি সুবন্ত, মানে দুজনেই সুবন্ত তো হতেই হবে, এরও সুবন্ত, তাই এদের সঙ্গে যে সমাস। তাহলে সপ্তমন্ত সৌন্ডাদিভি প্রাগবত, পরিষ্কার বলে দিচ্ছে কি সপ্তমন্ত সৌন্ডাদিভি প্রাগবত, মানে সন্ধ্যের সাথে সপ্তমন্ত পদের যে সমাস, সন্ধ্যাদি গণের সাথে সপ্তমন্ত পদের যে সমাস, সেটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন একটা উদাহরণ কি হচ্ছে, অক্ষেশু সৌন্ড। সৌন্ড শব্দের অর্থ হচ্ছে মত্ত আর কি, মানে অক্ষ ক্রিয়াতে যে মত্ত, অক্ষ ক্রিয়াতে যে মত্ত সে হচ্ছে অক্ষে মত্ত আর কি। তাহলে এখানে সেম, অক্ষীয় সৌন্ড, সৌন্ড গণ আছে, তাহলে এই সূত্র দ্বারা হচ্ছে এখানে। তাহলে এখানে দেখো উপসর্জন কি বলতো, অক্ষ না সৌন্ড?
এখানে উপসর্জন কে? অক্ষ স্যার। অক্ষ কি করে উপসর্জন হচ্ছে বলো? কিভাবে উপসর্জন হচ্ছে অক্ষটা? ওটা স্যার মানে সমাজ সূত্রে স্যার প্রথমান্ত পদের দ্বারা এখানে মানে নির্দিষ্ট পদ যেখানে অক্ষ আছে হ্যাঁ, ওটা বোঝাচ্ছে নাকি? হ্যাঁ, তুমি যেটা বলছো ঠিকই বলছো। সমাস সূত্রে এখানে প্রথমে কি আছে? সপ্তমী। হ্যাঁ স্যার। প্রথমত তাহলে এর দ্বারা উদাহরণে যে কোন পদটা সপ্তমী আছে উদাহরণে? অক্ষসু। তার উপসর্জন কি হবে? অক্ষ। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হম। তাহলে এই উপসর্জন হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের সেম একই নিয়মে অক্ষ উঠে আসবে, আর এখানে সন্ড উঠে আসবে। দিয়ে এখানে সু করে দেবো, প্লাস একবার সু করে দিলাম, দিয়ে সমান অক্ষ সন্ড রূপটি পাওয়া গেল। অক্ষ সন্ড মানে অক্ষে আসক্ত। আর এখানে শুধু একটা একটু এক্সট্রা জিনিস বলেছে, যে ধরো আগে যে সূত্রগুলো আমরা পড়েছিলাম, দ্বিতীয়া সীতা তৃতীয় গতস্তস্ত প্রাপ্তাপন্নই, সেই দ্বিতীয়টা, তারপর তৃতীয়া তৎকিতার্থেন গুণবাচনেই ন, চতুর্থী তৎ বলিত সূক্ষ্ম রক্ষিতই, পঞ্চমী ভয়েন, আর ষষ্ঠী আর সপ্তমী সন্ডে। তাহলে এই যে এই সূত্রগুলো আমাকে যেখানে যেমন প্রয়োজন ছিল আমি সেখানে কিন্তু যোগ বিভাগ করেছিলাম। আমার যেখানে প্রয়োজন ছিল সেখানে আমি যোগ বিভাগ করে আমার কাজ সম্পন্ন করেছি। মানে তুমি তখনই যোগ বিভাগ করবে যেখানে তোমার খুব প্রয়োজন পড়বে। ধরো এই যে বললাম যে দ্বিতীয়া সীতাতীত যে সূত্রটা ছিল, দ্বিতীয়া তারপরে সীতাতীত যে সূত্র ইটিসি ছিল, এটা কিন্তু একটাই সূত্র। আমি কেন দুটো সূত্র করে দিলাম? আমার প্রয়োজন পড়েছিল সেই জন্য এইটাকে একটা সূত্র আর এইটা একটা সূত্র করেছিলাম। মানে দ্বিতীয় একটা সূত্র যোগ বিভাগ ভেঙে নিয়েছিলাম, আর এইটা একটা সূত্র। যেমন বলেছিলাম অব্যয়ম বিভক্তি সমীপ সমৃদ্ধি যে বড় সূত্রটা ছিল, তাহলে সেখানে অব্যয়মটাকে ভেঙে নিয়েছিলাম, অব্যয়ম এই সূত্রটাকে ভেঙে নিয়েছিলাম। আর বিভক্ত সমীপ বিভক্তিটা যে সূত্র ছিল বিভক্ত সমীপ সমৃদ্ধি, এইটা একটা সূত্র করেছিলাম। মানে ইটিসি যে বড় সূত্র ছিল। তাহলে আমি সূত্রটা কখন ভাঙবো, কখন যোগ বিভাগ করব? যখন আমার প্রয়োজন থাকবে তখনই করবো। তাহলে এই সূত্রগুলোতে প্রয়োজন ছিল বলে আমি যোগ বিভাগ করে ভেঙে নিয়েছিলাম, কিন্তু এখানে প্রয়োজন অতটা নেই। সেই জন্যই এখানে বলতে চাইছি যে যেখানে তোমার প্রয়োজন আছে সেখানে তুমি যোগ বিভাগ করে তুমি তোমার কাজ সিদ্ধ করো, আর যেখানে তোমার প্রয়োজন স্বীকার করার দরকার নেই সেখানে তুমি করবে না। ধরো এখানে যদি আমি যোগ বিভাগ করি, তাহলে এখানে যোগ বিভাগ সপ্তমী আলাদা হতো, এখানে সপ্তমী আলাদা করা হতো, সন্ধ্যে আলাদা করা হতো সূত্রটা, কিন্তু এখানে আমার ওরকম প্রয়োজন পড়ছে না। এখানে আমার এটার দ্বারাই কাজ হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে সেই প্রয়োজন পড়ছে না। মানে মহাভাষ্যকার কিন্তু এটাকে যোগ বিভাগ করছেই না। কিন্তু অন্যান্য যে আমাদের পাণিনি বা পরবর্তী ভট্টজি দীক্ষিত এরা কিন্তু যোগ বিভাগ করেই সম্পন্ন করছে। কিন্তু এগুলো ভট্টজি দীক্ষিত এরা কিন্তু যোগ বিভাগ করেই সম্পন্ন করছে, বিকল্পে সমাস করছে। কিন্তু মহাভাষ্যকার এটাকে কোনো যোগ বিভাগই করেনি, মানে এটাকে ভাঙেনি যে এটা একটা সূত্র আর সমুদ্র একটা সূত্র সপ্তমী একটা সূত্র, এটা করেনি আর কি। সেই জন্য এখানে বলেছে দ্বিতীয়া তৃতীয়াদি যোগ বিভাগাত অন্যত্রাপি তৃতীয়াদি বিভক্তিনাং প্রয়োগবশাৎ সমাস জ্ঞেয়। প্রয়োগ বসে এদের যে ভাগগুলো আছে, দ্বিতীয়টাকে ভাগ করে ফেললাম, যে তৃতীয়া তৎকিতার্থে গুণবাচনে না, তাই তৃতীয়টাকে ভাগ করে দিলাম, চতুর্থী তদার্থ চতুর্থীকে ভাগ করে যোগ বিভাগ করে নিলাম, পঞ্চমী হয় না পঞ্চমীটা ভাগ করে যোগ বিভাগ করে নিলাম। এগুলো যোগ বিভাগ করেই তুমি সম্পন্ন করো, এটাই বলতে চাই যে এখানে। কিন্তু ভাষ্যকার এটাকে এই সূত্রতে এখানে যোগ বিভাগটা মানেনি আর কি, না মেনেই অন্য সুপ সমাজ দ্বারা এটাকে সমাজ সিদ্ধ করেছে আর কি। এই হচ্ছে ওই লাইনটাই অর্থ বলেছে। দ্বিতীয়া তৃতীয়াদে যোগ বিভাগাত অন্যত্রাপি তৃতীয়াদি বিভক্তিনাং প্রয়োগবশাৎ সমাস জ্ঞেয়। ওখানে আর তেমন কিছুই নেই, ওইটুকুই বলেছে ওখানে। আগে যে সূত্রগুলো যোগ বিভাগ করছিলাম প্রয়োজন বসেই করছিলাম আমরা, যদি প্রয়োজন না থাকে তুমি করো না, এই বলতে চাইছে। ওকে। হ্যাঁ দাদা।
এরপরে সূত্র দেখো, দিক সংখ্যে সংজ্ঞায়াম। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, দুটি আছে, হচ্ছে প্রথমার দ্বিবচন, সংজ্ঞায়াম ই সপ্তমের একবচন। তাহলে প্রথম দ্বিবচন মানে এখানে দুজন ব্যক্তি আছে, একটা দিক আছে, একটা সংখ্যা আছে। সংজ্ঞায়াম মানে সংজ্ঞা বা নাম, মানে সংজ্ঞা বা নাম যখন বোঝাবে তখন দিক এবং সংখ্যা এই দুটো যে শব্দ আছে এদের উত্তরে তোমাকে সমাস করতে হবে। তাহলে সংজ্ঞা বা নাম বোঝালেই সমাস হবে। কখন হবে? দিকবাচক এবং সংখ্যাবাচক শব্দের উত্তরে। কি সমাস? এর তৎপুরুষ সমাস। তাহলে এখানে কি বলছে, তা দিকবাচক এবং সংখ্যাবাচক শব্দে পর যদি নাম বোঝায়, এর পরে যদি নামবাচক বা সংজ্ঞাবাচক কোনো শব্দ থাকে তাহলে তার সঙ্গে তুমি সমাস করতে পারবে। বুঝতে পারলে কি বললাম আমি? যদি সংজ্ঞা অর্থ বোঝায় বা পরে যদি সংজ্ঞাবাচক শব্দ থাকে বা নামবাচক কোনো শব্দ থাকে, তার আগে যদি দিক থাকে, দিক মানে ধরো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। সংখ্যা একম দ্বি ত্রিণী চত্বারি বা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, এইসব যে শব্দ থাকে তাহলে তাদের মধ্যে তুমি সমাস করো, তাদের মধ্যে তুমি সমাস করতে পারবে, অসুবিধা কিছু নেই। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ স্যার। বেশ, এখানে দেখো একটা উদাহরণ, সপ্ত চ তে ঋষয়, একটা বলছি। সপ্ত চ তে ঋষয়, তাহলে এখান থেকে কেটে কুটে আমি যে পাচ্ছি সপ্ত আর এখানে পাচ্ছি ঋষি। তাহলে এটা কি বোঝাচ্ছে? সংখ্যা বোঝাচ্ছে। সংখ্যার উদাহরণ হচ্ছে একটা এটা। ঋষি একটা নাম বোঝাচ্ছে, সংজ্ঞাও তো বোঝাচ্ছে নাম একটা ঋষি, তা সপ্ত ঋষি। এরপর এখানে উত্তরে আমি সু বসাবো, সু বসাবো না যেহেতু বহুবচনে আমি করেছি, সু যশ বসাবো, যশ। তাহলে সপ্ত একসঙ্গে করে দিলে যাবে সপ্তর্ষি প্লাস যশ সমান সপ্তর্ষয়। যশ মানে বহুবচনে আছে, সপ্তর্ষয় বহুবচনে করলাম। তাহলে কি বলা হয়েছে এখানে? সংখ্যা, তাহলে আগে সংখ্যা আছে, পরে নামবাচক শব্দ আছে, তাহলে এদের সঙ্গে যে সমাস সেটা হয়ে গেল তৎপুরুষ সমাস। এবার তৎপুরুষের ভাগ হচ্ছে দ্বিগু, এটা হচ্ছে দ্বিগু আর কর্মধারয়, এটা হচ্ছে কর্মধারয়। আর কর্মধারয় সমাসটা কি হয়? বিশেষ্য বিশেষণের সমাস হয় এবং দুজনেই সমান অধিকরণে থাকে, সমানাধিকরণে থাকে। সমানাধিকরণ মানে কি? সমানাধিকরণ মানে হচ্ছে একটা অধিকরণে থাকবে, অর্থাৎ একটা বিভক্তিতেই থাকবে। সমানাধিকরণ, সমানাধিকরণ মানে হচ্ছে সমান অধিকরণ, অর্থাৎ এক বিভক্তি। এক বিভক্তি মানে এর যা বিভক্তিতে আছে ইও একই বিভক্তি, ধর বহুবচনে আছে তাহলে ইও বহুবচনে, সপ্তত একের তিনের বেশি হচ্ছে না, বহুবচনে হবে। তার ইও বহুবচনে আছে, ইও বহুবচনে আছে। যদি এক বচনে থাকতো, এক থাকতো, তাহলে এখানে ঋষিটা ঋষি থাকতো, এক বচনী মুনি শব্দের মতোই থাকতো। সেটা হচ্ছে সমানাধিকরণ, মানে সমান অধিকরণ মানে একটা অধিকরণ, অর্থাৎ একটা বিভক্তিতেই থাকবে। এখানে একটা বলছে পূর্বেষু কামসমী, পূর্বেষু কামসমী, পূর্বা আর ইসু কামসমী, এরকম এটা করলে এভাবে আসবে
সপ্তর্ষি মানে হচ্ছে সপ্তর্ষি মন্ডল, যেটা বলা হচ্ছে আর কি, কোনো একজন ঋষিকে নয়, এটা নক্ষত্র পুঞ্জকে বলা হচ্ছে সপ্তর্ষি মন্ডল পুরোটা নিয়ে। তাহলে এখানে পূর্বা ইসুকামসমী, তাহলে এখান থেকে যে পূর্বা মানে এদের মধ্যে সমাস করলে পূর্বটা আসবে, পূর্বাই আসবে এখানে বিভক্তি করে, সু আসবে, এটা সু আসবে না করে আমি একবার পূর্বা করছি, আর এখানে ইসুকামসমী আসবে। এই পূর্বাটা হচ্ছে একটা লোক যাবে আর কি, এখানে আকারটা পূর্বা আজ হর্ষটা দীর্ঘস্বর হয়ে যাবে, দীর্ঘস্বর হয়ে পূর্বে কামসমী হয়ে পূর্ব কামসমী হবে, দিয়ে আমি সন্ধি করে একবারে হয়ে যাবে, দেখো পূর্বা, সরি ইস্যুটা হচ্ছে মূর্ধন্য দন্তেশ্বর হয়ে তার বসে মানে এই সন্ধি করলে একার হয়ে যাবে পূর্বে সু কামসমী। এই পূর্বে সু কামসমী মানে এটা একটা হচ্ছে নগরী, নগরকে বোঝাচ্ছে, নগরীকে, নগরের নাম। তাহলে এটা হচ্ছে একটা দিকবাচকের উদাহরণ, এটা একটা। তাহলে এখানে সূত্রের এই অর্থটা কি, দিক সঙ্গে সংজ্ঞায়ন সূত্রের অর্থ কি বলছে, দিকবাচক ও সংখ্যাবাচক শব্দ যখন সমান অধিকরণ থাকবে তখন তাদের মধ্যে তুমি সমাস করতে পারো, এবং এটা হচ্ছে একটা নিত্য সমাস আর কি। যদি সংজ্ঞা বোঝায় তবেই তুমি করবে, সংজ্ঞা না বোঝালে কিন্তু করবে না একদম, এটা বলতে চাইছে। সংজ্ঞা না বোঝালে, সংজ্ঞা যদি না বোঝায় করবে না। যেমন উদাহরণ কি দিচ্ছে, তেন ইহ ন, বলছে তাহলে এটা হবে না, কারণ এর সংজ্ঞা বোঝাচ্ছে না। আগের গুলো নগরী মানে নগরের নাম সংজ্ঞা, ঋষি একটা নাম বোঝাচ্ছে, কিন্তু এই যে একটা উদাহরণ দিয়েছে যে দেখো উত্তরা, হ্যাঁ উত্তরা বিক্সবাহা, আমি পূর্বে দিক আছে তবু কিন্তু হবে না। পঞ্চ ব্রাহ্মণা, নাম বোঝাচ্ছে তবু কিন্তু এটা হবে না, কারণ এরা ব্রাহ্মণ মানে একজনকে বলছে, 5 জন ব্রাহ্মণ, উত্তরে বৃক্ষ, এখানে সংজ্ঞা বা অর্থ কিন্তু বোঝাচ্ছে না, সেই জন্য কিন্তু এখানে সমাস কিন্তু হলো না। যদি ব্রাহ্মণ জাতিকে বলতো তাহলে কিন্তু হতো, যদি বৃক্ষ সমষ্টিকে বলতো তাহলে কিন্তু হতো। এ দেখো সপ্তর্ষয় মানে পুরো সমষ্টিকে বলছে, এখানে পুরো নগরীকে বলছে, এটা সংজ্ঞা বোঝাচ্ছে, একটা নাম বোঝাচ্ছে একটা, সেই জন্য কিন্তু এখানে সমাস হয়েছে, কিন্তু সেই জন্য এখানে সমাস কিন্তু হয়নি। তার সংজ্ঞা বোঝালে হবে, না হলে হবে না। দিকবাচক সংখ্যাবাচক শব্দের উত্তর, যদি সংজ্ঞাবাচক কোনো শব্দ থাকে তাহলে তুমি সমাস করতে পারবে, নাহলে কিন্তু সমাস করতে পারবে না। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। বাকিটা হ্যাঁ স্যার। বেশ। এরপর দেখো তদ্ধিতার্থ উত্তর পদ সমাহারে চ, এটাকে যদি আমরা ভাঙি কি হবে, তদ্ধিতার্থ মানে তদ্ধিত অর্থ, উত্তর পদ সমাহারে। তদ্ধিতার্থ একবারে লিখছি, এটা হচ্ছে উত্তর পদ, আর একটা হচ্ছে সমাহারে। তাহলে তিনটে মতো চ, চ মানে বলো তিনটে বিষয়, চ মানে তিনটে, কি বিষয়ে, না তদ্ধিতার্থ বিষয়ে, উত্তর পদ বিষয়ে, সমাহার বিষয়ে তুমি সমাস করো। কাদের মধ্যে করবে, সেম আগে যে ক্রাইটেরিয়া বললো, দিকবাচক এবং সংখ্যাবাচক।
দিক প্লাস সংখ্যা, এটা কিন্তু থাকবেই। তাহলে শুধু তোমাকে তিনটে জিনিস বলে চলে গেল ওরা, বলো তদ্ধিতার্থ বিষয়ে, উত্তরপদ বিষয়ে, সমাহার বিষয়ে, যদি এগুলো পরে থাকে। তদ্ধিতার্থ বিষয় মানে কি? তদ্ধিত অর্থ যেখানে সেই অর্থে। তদ্ধিতার্থ মানে তদ্ধিত অর্থ বা প্রয়োজন, অর্থ মানে তদ্ধিত, তদ্ধিত তদ্ধিত যুক্ত প্রয়োজন বা তদ্ধিত প্রয়োজন যেখানে, বা তদ্ধিত অর্থ যেখানে, মানে তস্মিন ইতি। তদ্ধিত শব্দের অর্থ হচ্ছে কি? তৎ ইদম, তৎহিতম, তৎহিতম মানে তদ্ধিত আর কি। তৎহিত তদ্ধিত মানে তার জন্য আর কি। তদ্ধিত শব্দ একটা বলতে পারো তৎহিত, তৎহিতম তদ্ধিতম আর কি, তার জন্যই সেই তদ্ধিত। তাই তদ্ধিত অর্থ যেখানে সেই অর্থ সেই বিষয়েতে। উত্তর পদ মানে, উত্তর মানে কি? পরের পদ, আগেরটা নয়, পরের পদটা। তাহলে উত্তর পদ বিষয়ে বা অন্তিম পদ বিষয়ে। সমাহারে, সমাহার মানে সমষ্টি বিষয়ে। সমাহার শব্দ অর্থ হচ্ছে সমষ্টি বিষয়, মানে যেখানে একত্রীকরণ হচ্ছে আর কি, অনেকগুলো বিষয় একসঙ্গে করা হচ্ছে, সেই একত্রীকরণ অর্থে। এটাই দেখো বড়রাজ এটাই বলেছে। কি বলেছে? তদ্ধিতার্থ বিষয়ে উত্তরপদে চ পরতঃ সমাহারে চ। পরতঃ মানে পরে আর কি, সমাহারে চ বাচ্চে দিক আর সংখ্যে প্রাগবৎ, মানে দিক এবং সংখ্যা আগের মতোই। মানে কোন তদ্ধিত পদে যোগ করার প্রয়োজন হলে, কোন উত্তর পদ পরে থাকলে, বা কোন সমাহার অর্থ যদি জানা যায়, তাহলে তুমি দিগবাচক এবং সংখ্যাবাচক শব্দে সমানাধিকরণ পদের সমাস করো। দিগবাচক সংখ্যাবাচক শব্দে সমান অধিকরণের সমাস করো। বোঝা গেল শব্দের অর্থটা, সূত্রের অর্থটা? কি বললাম বলো তো একবার শিবু। শিবু হ্যাঁ স্যার। বলো এবার, চেষ্টা করো। স্যার তদ্ধিতার্থ প্লাস উত্তরপদ প্লাস সমাহার যদি থাকে তাহলে দিক বা সংখ্যা বাচক শব্দের সমাস হয়। হ্যাঁ, মানে এইসব পদের কি হবে? যদি এই অর্থ দুটিতে হয় মানে জানা যায়, তাহলে হ্যাঁ দিগবাচক স্যার। এবং সংখ্যাবাচক শব্দে সমান অধিকরণে সমাস হবে। মানে এদের হ্যাঁ স্যার। অধিকরণটা কিন্তু সমাস থাকতে হবে, একই বিভক্তি থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ স্যার, সমান অধিকরণের সমাস হবে। হুম, বেশ, একটা উদাহরণ দেখো দিচ্ছে কি। পূর্বস্যাং স্বালায়াং ভব। তাহলে পূর্বস্যাং শালায়াং ভব, এই ভব মানে কি? ভব শব্দ যে আছে এখানে, তত্র ভব বলে একটা সূত্র আছে। তত্র ভব বলে একটা সূত্র আছে, তার মানে তদ্ধিত প্রয়োজনের ব্যাপারটা এখানে বলা হচ্ছে, তদ্ধিতার্থ বিষয়ে। তা তদ্ধিতের অর্থ বিষয়ে তো পূর্বস্যাং শালায়াং ভব, সে ভব অর্থে অর্থাৎ তদ্ধিতার্থ বিষয় যেখানে থাকে সেই অর্থে এখানে পূর্বস্যাং মানে পূর্ব আসছে, একটা শব্দ পূর্ব আমি নিয়ে চলে আসলাম, মেন যে প্রাতিপদিককে নিয়ে আসলাম পূর্বা, আর এখানে আসছে শালা। দেখো দুজনের বিভক্তি কিন্তু একই, এদের দুজনের বিভক্তি কিন্তু একই, পূর্বস্যাং শালায়াম দুজনে কিন্তু বিভক্তি একই। তাহলে বলেছিলাম কি? বলেছিলাম সমানাধিকরণে, সমানাধিকরণে, সমান অধিকরণে। তাহলে সমান অধিকরণে হচ্ছে তদ্ধিতার্থ বিষয়। শুধু এটা তদ্ধিতার্থ বিষয়ের উদাহরণ চলছে এখন আমাদের। পূর্বা আর শালা, ভবটা হচ্ছে তদ্ধিত অর্থের প্রকাশ করছে এখানে।
এরপর এখানে কি আসছে, পূর্বাশালা রূপটি পাচ্ছি আমরা। এরপর একটা আসবে একটা, তা পূর্বাশালা পাওয়ার পর এখানে তোমাদের একটা বার্তিক কার আসছে। বার্তিক কারটা বার্তিকটা কি বলছি, সর্বনাম্ন বৃত্তিমাত্রে পুংবাদ ভাব। মানে ধরো এই পূর্বাশালা বন্ধ আসলাম, এরপর যে বার্তিকটি এসে হাজির হচ্ছে সে কি বলছে, সর্বনাম্ন বৃত্তিমাত্রে পুংবৎ ভাব। সর্বনাম্ন মানে সর্বনাম, সর্বনাম না মানে সর্বনাম। এবার সর্বনামটা কি, এই সর্ব শব্দটা তো সর্বনাম শব্দ তোমরা নিজেরাই জানো। সর্বনাম যখন প্রকাশ পাবে তখন কি হবে, বৃত্তি মাত্রে। এই বৃত্তি মানে বৃত্তি কত রকমের আছে, প্রথমে সমর্থ পদবিধি সূত্রে আমরা পড়েছিলাম বৃত্তি কত রকমের আছে, পদবিধি সমর্থ পদবিধি বৃত্তি মানে 5 রকমের বৃত্তি আছে। কি কি 5 রকমের বৃত্তি বলতো, মনে আছে? সেই পঞ্চবৃত্তির যে কোনো বৃত্তিতে, বৃত্তি মাত্রে মানে 5টা যে বৃত্তি আছে সেই 5টা বৃত্তির যে কোনো বৃত্তিতে, সমর্থ পদবিধি সূত্রে কি বৃত্তিতে পদবিধি মানে 5 রকমের বৃত্তি কথা বলা হয়েছিল। কৃত তদ্ধি সমাসাশ্চ সনাতন্ত হতরূপা পঞ্চবৃত্তয়। কৃত তদ্ধিত একশেষ সমাস আর সনাতন্ত। প্রথমে আমরা সমর্থ পদবী সূত্রে পড়তে গিয়ে আমরা প্রথমে এটা পড়েছিলাম, বৃত্তি হচ্ছে 5 প্রকারের, তার মধ্যে কৃত তদ্ধিত সনাতন্ত সমাস আর একশেষ, ওই 5 রকমের মধ্যে যে কোনো বৃত্তিতে, বৃত্তি মাত্রে মানে ওই 5 রকম বাদ দিয়ে যে কোনো একটাতে করলেই হবে। তাহলে আমরা এখন সমাস করছি, সমাসে করবো আমরা এটা। তা সর্বনাম যখন বোঝাবে তখন যে কোনো একটাতে, যে কোনো একটি বৃত্তিতে পুংবৎ ভাব করতে হবে, মানে পুংলিঙ্গ করতে হবে, পুংলিঙ্গ ভাব। তাহলে আমাদের কিতে ছিল, পূর্বাতে ছিলাম, পূর্বাশালা, পূর্বা, হ্যাঁ পূর্বাশালা ছিলাম। তাহলে সর্বনাম শব্দ যে কোনো একটা বৃত্তি মানে আমাদের, আমরা সমাস করছি এখন, সেখানে পুংলিঙ্গ ভাব করব, পূর্বাটাকে করে দেবো কি পূর্ব হয়ে গেল, পূর্বশালা। এটা বন্ধু ক্লিয়ার সবার? হ্যাঁ দাদা। তাহলে এখন আমাদের এই পর্যন্ত এসে দাঁড়ালাম, পূর্বশালা পর্যন্ত এসে দাঁড়ালাম আমরা। এরপর কি হবে, এটা বোঝার জন্য আরেকটা সূত্র এসে হাজির হচ্ছে। সে এসে কি বলছে, সে বলছে দিক পূর্ব পদাৎ সংজ্ঞায়াম্য। এটাকে যখন আমরা ভাঙছি, দিক পূর্ব পদার্থ সংজ্ঞায়াম না অসংজ্ঞায়াম, অসংজ্ঞায়াম তুমি টা করো, এটা একসঙ্গে যোগ করো, যুক্ত আছে আর কি, সেজন্য একটু একবারে করে দিচ্ছি, এটা করে শেষ করবো। তাহলে কি দিক পূর্ব মানে দিকবাচক এবং পূর্ব শব্দ যেগুলো আছে, মানে দিকবাচক পূর্ব পদের পর, তাহলে এটা পঞ্চমী করে আছে মানে কি, এরপরে সংজ্ঞা বোঝাতে নয় অসংজ্ঞা বোঝাতে, সংজ্ঞা বোঝালে হবে না। দিকবাচক পূর্ব পদের পর অসংজ্ঞা সংজ্ঞাবিহীন অর্থে স্নয় প্রত্যয়টা হবে। সংজ্ঞা বোঝালে কিন্তু হবে না, অসংজ্ঞা বোঝাতে হবে।
মানে নাম বোঝানো যাবে না, নাম বোঝানো চলবে না। তাহলে দিকবাচক পূর্ব শব্দের পর, মানে পূর্ব শব্দ, এই যে পূর্ব শব্দ আছে দেখো, এবং সে দিকবাচক পূর্ব দিক, দিকবাচক, তাহলে দিকবাচক পূর্ব শব্দের পর পঞ্চমী মানে পরে অসংজ্ঞা বোঝাতে, অর্থাৎ নাম না বোঝালে তুমি স্নয় প্রত্যয় করো। তাহলে আমরা কোন ক্রাইটেরিয়াতে ছিলাম এই যে পূর্ব শালা প্লাস করে দিলাম স্নয়, এই সূত্রটা স্নয় করে দিলাম। তো এটা তো করাতে হয়ে গেল। এরপর কি হবে, এটার কেবলমাত্র অকার পরে থাকে স্নয়ের, কিন্তু অকারটা এই যে ইয়কার যে লোপ করলাম, ইয়কার লোপ করলে একটা ফল পাবো আমি একটা, মানে প্রত্যেকের কারণ যেমন থাকে ফলও থাকে। আমি ইয়কারটাকে যে কেটে দিলাম, তা কেটে দেবো একটা অকার পর রইলো, তাহলে এর একটা ফল আছে, তো মানে ফল পাবো তো একটা, মানে আমি পড়াশোনা করছি, আমার ফল রেজাল্ট হচ্ছে ভালো। তাহলে এখানে ইয়কারটা যে লোপ করলাম, এই ইয়কারটা লোপ করলে একটা ভালো ফল পাবো আমি। আজকাল হবে নাকি জানি, নেট শেষ হয়ে যাচ্ছে। তাহলে কি সেখানে একটা সূত্র আসছে আবার কি, তদ্ধিতেষু আচামাদে। এটা খুব সহজ, খুব সুন্দর সূত্র, এগুলো এত লজিক আছে, কত সুন্দর। দেখো এখানে কি বলছে, তদ্ধিতেষু অচাম আদে, মানে তদ্ধিতেষু মানে তদ্ধিতের ক্ষেত্রে বা তদ্ধিতের বিষয়ে, অচাম, তাহলে এটা সপ্তমী একবচন, অচাম মানে অচেদের, আদেহে মানে আদি, মানে এখানে কি বলতে চাইছে, ওই তদ্ধিতের ক্ষেত্রে যে অচ আছে, অচ, সে অচটা কেমন অচ, আদি অচ, আদি অচের। তা তদ্ধিতের ক্ষেত্রে আদি অচের, আদি অচের কি করবে, বৃদ্ধি করো। এই বৃদ্ধিটা করার আগে তোমাকে কি করতে হবে, একটা সূত্র আছে অচস নীতি থেকে, তোমাকে ওই পুরোটাই অনুবৃত্তি করতে হবে। অনুবৃত্তি করে কি আসতে হবে বলছে, তো অচস নীতি মানে সূত্রটা এরকম, স্নীতি, এই স্নীতি সূত্র এরকম, অচস নীতি। তাহলে এখান থেকে এই যে ইয়কার মূর্ধন্যকার নিতে হবে আর কি। সেখানে পুরোটা যখন বলবো আমরা এক কথায় বলবো, দেখো যে বলছে যে তুমি যদি ইয়কার মানে মূর্ধন্যকার ইত প্লাস এই মূর্ধন্য ইত, এই দুই যদি লোভ যায়, ইত যায়, এবং পরে যদি তদ্ধিত থাকে, তাহলে আদি অচের বৃদ্ধি করো। তাহলে এখানে কি করবে, আদি, এইটুকু ভালো করে মনে রেখে দাও, আদি অচের বৃদ্ধি, আদি অচের বৃদ্ধি হবে। কখন আদি অচের বৃদ্ধি করবে, যখন ইয়কার লোভ যাবে, যখন এই মূর্ধন্য লোভ যাবে, এই দুজন লোভ যাবে। ক্লিয়ার, যখন ইয় লোভ যাবে, যখন মূর্ধন্য লোভ যাবে, তখন তুমি আদি অচের বৃদ্ধি করবে। পরে যদি তদ্ধিত থাকে, তদ্ধিতের ক্ষেত্রে আর কি, অ্যাকচুয়ালি তদ্ধিতের ক্ষেত্রে আমাদের তদ্ধিতের সব ব্যাপার চলছে পুরোটা প্রথম থেকে দেখতে পাচ্ছি। তার তদ্ধিতের ক্ষেত্রে যে তদ্ধিতের ব্যাপার চলে, তাহলে কি করতে হবে, আদি অচের বৃদ্ধি করতে হবে। তাহলে এখানে দেখো আমি মূর্ধন্য স্বরটাকে কেটে দিয়েছিলাম, তাহলে যখনই এটা কেটে দিলাম, তাহলে কি হবে, আদি অচের বৃদ্ধি, তাহলে ইয়কার চলে গেল, তাহলে আদি অচের বৃদ্ধি করব আমি। আদি অচ মানে কোথায়, দেখো যে পূর্ব যে শব্দটি আছে, পূর্বশালা, পূর্বশালাটা কি ছিল, আদি অচের বৃদ্ধি করতে হবে আমাকে। তাহলে এই যে দীর্ঘকার, এইটার বৃদ্ধি করলে কি হয়ে যাবে, এটা ঔকার হয়ে যাবে, এটা বৃদ্ধি করলে ঔকার। বৃদ্ধি বর্ণমালা তিনটে, আ, ওই আর ঔ, আ, ওই, ঔ। তাহলে এইটা বৃদ্ধি করলে এইটা হবে। তাহলে এই উকারের বৃদ্ধি করে
পয়ে ঔকার হয়ে গেল, পূর্ব শালা। বলো, দেখো এতটা বন্ধে কি হলো, দেখো বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর একবার স্যার বুঝিয়ে দেন মানে। বেশ, আমি প্রথম থেকে আরেকবার বলে দেবো, প্রথম থেকে হ্যাঁ আরেকবার স্যার। বলবো, অসুবিধা কিছু নেই। বাকিরা কিছুটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মঞ্জুসাদি? ওই আর কি, কিছু কিছু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। না, আমি জাস্ট বৃদ্ধিটা একটু দেখালাম আর কি, যে এখান থেকে এটা বৃদ্ধিটা কিভাবে পূর্ব পূর্ব থেকে পূর্ব হলো, এইটা একটু বললাম আর কি। এটা জাস্ট একটু কাজে লাগতো, এই জন্য একটু দেখালাম। ইভা, হ্যাঁ স্যার। তুমি এমন গোলা করছো যেমন খুব কষ্ট হলো। একটু বুঝতে পেরেছো ধাপে ধাপে সূত্র অর্থগুলো? হ্যাঁ স্যার, একটু বোঝা গেছে। আর একবার জাস্ট একটু ওই সূত্রগুলো নিয়ে একটু রটনা করবে, করলে কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখতে হবে যার সূত্র অর্থগুলো। প্রথমে আমাদের কি সূত্র কাজে লাগছিল, এটা শেষ হয়নি, একটু পরে বলছি। প্রথমে আমাদের এই মেন সূত্র কাজে লাগছিল। এই শুধু এসে কি বললো, যে তদ্ধিত অর্থ বিষয়ে, উত্তরপদের বিষয়ে, সমাহার বিষয়ে যে দিকবাচক এবং সংখ্যাবাচক আছে তাদের মধ্যে তুমি সমাস করো, এবং সেটা সমানাধিকরণের ক্ষেত্রেই সমাস করো। তা দেখো, আমি পূর্বস্বাং শালায়াং ভব করলাম, এই সমাস সূত্র পূর্ব। হ্যালো স্যার। স্যার বুঝতে পারছি না তো, কথা কেটে যাচ্ছে আপনার। কথা কেটে যাবে। স্যার কিছুই বুঝতে পারলাম না, কি বললেন? খাতা খায় খাতা, আমার কথা মনে আছে? হ্যালো, স্যার কথা শোনা যাচ্ছে কিন্তু মানে কেটে কেটে আসছে। আর খাতার লেখাগুলো মানে বোঝা যাচ্ছে না, নিচে উপরে উঠছে না। দাদা একটা কথাও বোঝা যাচ্ছে না। আমার আজকে নেট শেষ হয়ে গেছে, সম্ভবত আর হবে না, তোমরা আমার কথা শুনতে পাবে না, কেটে যাবে। হ্যালো। আচ্ছা স্যার, এর পরের দিন এই জায়গাটা বুঝিয়ে দিবেন একটু। হ্যাঁ হ্যাঁ, আমি ছবি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। আমি পরের দিনে আবার এখান থেকে ভালো করে বুঝিয়ে দেবো। তবে আমি যেগুলো পড়া দিচ্ছি তোমরা অবশ্যই পড়াগুলো করে আসো, নাহলে হবে না একদম। আচ্ছা স্যার, পড়া করে আছে। একদম যতটা হলো এটা এবং তৎপুরুষটাই
প্রথম থেকে পড়ে আসো, যতটা হয়েছে পুরোটা তৎপুরুষটা পড়ে আসো ভালো করে। আচ্ছা স্যার। আমার নেটওয়ার্কের নেট দেখছি আজ শেষ হয়ে গেল তাড়াতাড়ি খুব, কেন বুঝতে পারছি না, খুব তাড়াতাড়ি নেট খাচ্ছে। তোমাদের দেবাশিস স্যার এখন শুরু করবে। আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমরা একটু রেস্ট নিয়ে নাও, নিয়ে আমাকে হয়ে গেলে জানাবে। হ্যাঁ, 2 মিনিট একটু রেস্ট নাও।
বলাই হয়েছে তোমাদের? পড়া বন্ধ, আসি। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, যাচ্ছে শোনা। হ্যাঁ স্যার। শুরু করবো?